যেমন- আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? উম, আজকে আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, লিপিড ম্যানেজমেন্ট। 2025 সালে ইউরোপিয়ান গাইডলাইন লিপিড ম্যানেজমেন্ট নিয়ে খুব সুন্দরভাবে লেখা আছে। নতুন গাইডলাইন কিছু আপডেট আসছে। এই সেশনের উদ্দেশ্য হচ্ছে বেসিক্যালি আপনার যে প্র্যাকটিক্যাল ম্যানেজমেন্ট অফ পেশেন্ট উইথ ডিসলিপিডিমিয়া। স্পেশালি কিছু ক্যাটাগরি আছে, লিপিড নর্মাল থাকলে চিকিৎসা করা লাগে, সেই পেশেন্টগুলোকে আমাদেরকে ডিল করতে হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এই টপিকগুলো পরীক্ষা এসে থাকে আমাদের এমআরসিপি এক্সামে পার্ট 1 পার্ট 2-তে। ইনভেরিয়েবল পরীক্ষা এসে থাকে ফ্যামিলিয়ার ডিসলিপিডিমিয়া, ডিসলিমিয়ার উইথ কমপ্লিকেশনস, ডিসলিমিয়ার উইথ সেকেন্ডারি কমরবিডিটিস, এগুলো খুব কমনলি এসে থাকে। আজকে আমি আপনার সাথে আছি, আমি একটা সাদ্দাম। আমি বর্তমানে ফেসবিতে আছি কর্মরত, বিএমএ তো এন্ডোক্রাইনোলজিতে। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। তো আজকে জেনেসিসের পক্ষ থেকে আমাদের যে সেশনটা, এটা হচ্ছে লিপিড ম্যানেজমেন্ট। এই সেশনের শুরুতে আমি একটা কথা বলে নিই, যারা এমআরসিপি দেওয়ার প্ল্যান করতেছেন আর সামনে দিবেন, নতুন ডায়েট মে মাসে আছে পার্ট 1-এর জন্য, পার্ট 2-এর জন্য জুলাই মাসে। সো যারাই এই সেশন পরীক্ষা দিবেন, সবার জন্য এই টপিক ইম্পর্টেন্ট। পরীক্ষা এসে থাকে এবং পরীক্ষা যেহেতু পার্ট 1 পার্ট 2 একটু ডিফারেন্ট এবং এক্সাম কোশ্চেন প্যাটার্ন একটু ডিফারেন্ট আসে, সেক্ষেত্রে আমরা জেনেসিস এর পক্ষ থেকে সাপোর্ট দিয়ে থাকি, স্পেশালি ইউনিভার্সিটি পার্ট 1 পার্ট 2-এর জন্য। তো যারা অলরেডি মেডিসিনাল কোন ডিগ্রি নিতে যাচ্ছেন অথবা প্ল্যান করতেছেন, আপনারা আমাদের এই সেশনে যুক্ত হবেন। আর কারো যদি গাইডেন্স প্রয়োজন হয়, তাহলে জেনেসিসে যুক্ত হতে পারেন, আপনাদের ইনশাআল্লাহ উপকৃত হবেন। সো আজকে শুরু করি। সো আজকের বেসিক্যালি হচ্ছে লিপিড প্রোফাইল ম্যানেজমেন্টের আমাদের কতগুলো ক্যাটাগরি আছে, হ্যাঁ। বেসিক্যালি এলডিএল ক্যাটাগরি করে বলা হয় ডিসলিপিডিমিয়া। আমাদের যে 4টা লিপিড আমরা জানি, টোটাল কোলেস্টেরল, এলডিএল, এসডিএল আর টিজি। তো সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে এলডিএল। এলডিএল যখনই আমাদের বাড়ে, তখনই ইনক্রিজ রিস্ক অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ, স্পেশালি আপনার ইসকিমিক হার্ট ডিজিজ, করোনারি আর্টারি ডিজিজ, স্ট্রোক, এগুলো বেড়ে যায়। কারণ ডিসলিপিডিয়া মানে কি? এটা হলে কি হয়, আলটিমেটলি ব্লাড ভেসেলের মধ্যে আমাদের এত প্লাগ ফরমেশন হয়, প্লাগ ভেসেল নেরো হয়ে যায়, দ্যাট রিডিউস দ্য ব্লাড সাপ্লাই টু দ্য ব্রেন অ্যান্ড হার্ট। কার্ডিও সিস্টেমের মধ্যে ব্লাড সাপ্লাই কমে যায়, দ্যাট ডেভেলপ অকারেন্ট, যে কোনো একটা ইভেন্ট হতে পারে। সো বেসিক্যালি যেসব পেশেন্টের কোলেস্ট্রল লেভেল ভেরি হাই থাকে, স্পেশালি হচ্ছে এলডিএল 190, তাদেরকে বলে সিভিয়ার হাইপার কোলেস্টেরোলিমিয়া। তাহলে আমাকে জানতে হবে নর্মাল লেভেল কত, লেস দেন 130, হ্যাঁ। এটা হচ্ছে নর্মাল ইন কেস অফ নর্মাল পার্সন ক্ষেত্রে, বাট ডায়াবেটিস কিন্তু কোলেস্ট্রল লেভেল কিন্তু ডিফারেন্ট লেভেলে আছে, আমরা পড়াবো আপনাদেরকে। তো যাদের ক্ষেত্রে কোলেস্ট্রল লেভেল ভেরি হাই থাকে, স্পেশালি হচ্ছে আহ আহ 190, সবাইকে, যত বয়স 20 বেশি, সবাইকে কিন্তু আমরা হাই ইন্টেন্সিটি স্টেজ শুরু করতে হবে পেশেন্টগুলোকে। আমি হাই ইন্টেন্সিটি মানে কি, এটা হচ্ছে যে পেশেন্ট গুলার কোলেস্ট্রল অ্যাট্রোভাস্টেটিন হচ্ছে 80 মিলিগ্রাম, হ্যাঁ, আর রোসুভাস্টেটিন 40 মিলিগ্রাম। এটা হচ্ছে বলা হয় হাই ইন্টেন্সিটি স্টেটে শুরু করতে হবে সবাইকে। আর তাদের এলডিএল 160-এর উপর আছে, বাট স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি আছে, ফ্যামিলি ডিসলিপিডিয়াম আছে, কোলেস্ট্রল লেভেল মোর দেন 4.9, টোটাল কোলেস্ট্রল লেভেল 7.5 এর বেশি আছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু শুরু করতে হবে। তাদের ক্ষেত্রে কিন্তু শুরু করতে হবে হাই ইন্টেন্সিটি শুরু করতে হবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের হাই ইন্টেন্সিটি শুরু করার দুটো ক্রাইটেরিয়া। একটা হচ্ছে যাদের ভেরি হাই লেভেল কোলেস্ট্রল অথবা এলডিএল 60-এর বেশি আছে উইথ স্ট্রং ফ্যামিলি হিস্টরি। করার পর আমরা কি করব, আমরা কমনলি 4 সপ্তাহ পরে লিপিড প্রোফাইল দিয়ে চেক করতে পারি, 4 থেকে 12 সপ্তাহ পরে। সো আমাদের টার্গেট হচ্ছে অ্যাটলিস্ট 40% কমানো, হ্যাঁ, মোর দেন 50% কমাবো আমরা। এখন যদি কোন পেশেন্ট না কমে, তাহলে কি হবে, অ্যাড অন থেরাপি। আমরা যদি লো ডোজ শুরু করি, তাহলে ডোজ আস্তে বাড়াবো, আর যদি হাই ডোজ শুরু করি, তাহলে আমরা ডোজ আস্তে সাথে আমাদের হাতে আদার যে অপশনগুলো সেগুলো অ্যাড করবো। এখন দেখেন, এই যে পেশেন্ট গুলার বেসিক্যালি যে তারা ক্যাটাগরি করেছে, হ্যাঁ, এটা ক্যাটাগরি করছে যে যাদের মডারেট রিস্ক থাকে, পেশেন্ট গুলা যাদের মডারেট রিস্ক থাকে, তাদেরকে আমরা 100 নিচে টার্গেট। যাদের হাই রিস্ক ক্যাটাগরি পেশেন্ট, তাদেরকে 70 নিচে লাগতে হবে। এলডিএল টার্গেট লেভেল, এটা বলছি আমি, এলডিএল টার্গেট লেভেলটা কত রাখবো আগে। যাদের মডারেট রিস্ক ফ্যাক্টর আছে, তাদের ক্ষেত্রে আমরা লেস দেন 100। যাদের হাই রিস্ক, ভেরি হাই রিস্ক, তাদের ক্ষেত্রে আমরা শুধু হাই রিস্ক 70 নিচে রাখা লাগবে। যেমন শুধু ডায়াবেটিস আছে, তাদের ক্ষেত্রে 70 নিচে রাখা লাগবে। বাট পেশেন্টের কোনো একটা পেশেন্টের ডায়াবেটিস সাথে একটা হার্ট ডিজিজ আছে, ইসকিমিক হার্ট ডিজিজ হয়ে গেছে, হ্যাঁ, তাদের একটা এমআই ছিল, তাদের 50 নিচে রাখা লাগবে, ঠিক আছে। যাদের ক্ষেত্রে আমাদের এক্সট্রিম রিস্ক থাকে, হ্যাঁ, একেবারে এটা নতুন আসে গাইডলাইনের মধ্যে, যেমন তাদের অলরেডি রিকারেন্ট এমআই হচ্ছে, 2-3 বার এমআই হয়েছে, স্ট্রোক হয়েছে, তাদের ক্ষেত্রে এলডিএল 40 নিচে রাখা লাগবে। তার মানে এটা হচ্ছে আমাদের টার্গেট লেভেল অফ দ্য এলডিএল। ইজ টার্গেটটা ডিফারেন্ট কন্ডিশনের মধ্যে কত রাখতে পারবো আমরা। এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এক্সাম ওরিয়েন্টেড। এটা একটা স্লাইড যেখানে পরীক্ষা এসে থাকে।
যে মডারেট রিস্ক কারা, কাদের কতটা টার্গেট করতো, হাই রিস্ক কাদের কত টার্গেট করতো, ভেরি হাই রিস্ক অ্যান্ড এক্সট্রিম হাই রিস্ক। এখন এই আমার জানতে হবে ও কার মডারেট রিস্ক গ্রুপ, তাদের আমার জানতে হবে যে যাদের মডারেট রিস্ক গ্রুপ হচ্ছে, আমি যদি আমি তাদেরকে একটা কিউরিক্স টু ফর্মুলা অ্যাপ্লাই করি, অ্যাসিড অ্যাসিড বি, হ্যাঁ, অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ এসসিবিডি, হ্যাঁ, এসসিবিডি যদি মোর দেন 5% দেখে 99% হয়, তারা একটা গ্রুপ, তাদের ক্ষেত্রে বলা হয় একটা গ্রুপ। যাদের মধ্যে হচ্ছে রিস্ক থাকে, যেমন সিকিডি আছে, তাদের একটা গ্রুপ মডারেট রিস্ক একটা বলা হয়। যাদের হে সিআরপি লেভেল মোর দেন 2, লাইপোপ্রোটিন এ এটা যদি 50 উপরে থাকে, তাদের একটা হাই রিস্ক গ্রুপ। আরটা হচ্ছে মেটাবলিক সিন্ড্রোম পেশেন্ট হাই রিস্ক গ্রুপ, মডারেট রিস্ক গ্রুপ। আর সাউথ এশিয়ান এথনিক অ্যানসেস্ট্রি, স্পেশালি আমাদের সবাই কিন্তু মডারেট রিস্ক গ্রুপ, ঠিক আছে। তো এই গ্রুপটা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট দিতে হবে, তাদেরকে ট্রিটমেন্ট দিয়ে টার্গেট করতে 100 নিচে, যে আমরা বলেছি অলরেডি টার্গেটটা। তাহলে আমি ফার্স্টে পেশেন্টকে অ্যাসেস করবো, এসএবিডি স্কোরিং সিস্টেম করবো। 2 নম্বর, তাদের কোনো রিস্ক এনহ্যান্সার আছে কিনা, সিকিডি আছে কিনা, এসসিআরপি আছে হাই কিনা, এলপি হাই কিনা, পেশেন্ট অবেসিটি আছে কিনা, পেশেন্টের কোন এথনিসিটি দেখবো, দেখার পরে তাদেরকে আমরা ট্রিটমেন্ট দিব। টার্গেট করতে এলডিএল লেস দেন 100 রাখতে হবে তাদেরকে, ঠিক আছে। যাদের হাই রিস্ক গ্রুপ, যাদের 10 বছরের এসিবিডি রিস্ক মোর দেন 10% থাকে, হ্যাঁ, স্পেশালি মোর দেন 10%। সাথে হচ্ছে যাদের ডায়াবেটিস মেলাইটিস, লং ডায়াবেটিস আছে অলরেডি, 10 বছর বেশি ডায়াবেটিস আছে, তাহলে টাইপ 2 ডায়াবেটিস আছে, সাথে আপনি দেখলেন এসসিবিডি করে মোর দেন 20% আছে, তারা কি হাই রিস্ক গ্রুপ, ঠিক আছে। অথবা টাইপ 1 ডায়াবেটিস 20 বেশি আছে, টাইপ 1 ডায়াবেটিসের সাথে কোনো টার্গেট অর্গান ড্যামেজ আছে, যেমন রেটিনোপ্যাথি আছে, নেফ্রোপ্যাথি আছে, নিউরোপ্যাথি আছে, হ্যাঁ, এরকম কিছু আছে কিনা। তারপর হচ্ছে এলডিএল আছে কত, এলডিএল তাদের টার্গেট করতে হলে 70 রাখা, দিস হাই রিস্ক গ্রুপ, যেমন বলেছি। তার মানে হচ্ছে যাদের মানে মডারেট রিস্ক, তাদের 70-100 নিচে রাখতে হবে রিস্ক ফ্যাক্টর ক্যালকুলেশন করে। যাদের হাই রিস্ক, স্পেশালি ডায়াবেটিস মেলাইটাস উইথ কমপ্লিকেশনস থাকে, তাদের ক্ষেত্রে আমাদের 70 নিচে রাখা লাগবে। এবং যে পেশেন্ট ভেরি হাই রিস্ক গ্রুপ, স্পেশালি, হ্যাঁ, যাদের অলরেডি এস্টাবলিশ সিবিডি আছে, একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে, এমআই আছে, স্ট্রোক, টিআই হয়ে গেছে, পেরিফেরাল আর্টারিজ আছে, তাদের ক্ষেত্রে আমরা বলি ভেরি হাই রিস্ক গ্রুপ, হ্যাঁ। কারণ এইগুলো কি মানে অলরেডি ভাস্কুলার অ্যাথেরোস্ক্লেরোসিস ডেভেলপ হয়ে গেছে, তাদের অলরেডি একটা অ্যাথেরোস্ক্লেরোসিস একটা অর্গান ড্যামেজ হয়ে গেছে ডিউ টু অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণে, তাদের ক্ষেত্রে তাদের বলে ভেরি হাই রিস্ক গ্রুপ, হ্যাঁ। সাথে হচ্ছে কি, যেমন তাদের মাল্টিপল ইভেন আছে, যেমন ডায়াবেটিস প্লাস এসিবিডি, হ্যাঁ, অলরেডি একটা বললাম একটু আগে যে ডায়াবেটিসের সাথে যদি কোনো কারণে একটা এমআই থাকে, তাহলে রিস্ক ফ্যাক্টরকে ভেরি হাই রিস্ক বলা হয়, তাদের অলরেডি হচ্ছে 50 নিচে রাখতে হবে, ঠিক আছে। অথবা যাদের অলরেডি এই 4টা কন্ডিশন আছে, এস্টাবলিশ এসিবিডি, এমআই, স্ট্রোক, এফইডি, তাদের যদি পিএফ 50 নিচে থাকে, পারসিস্টেন্ট এলডি 70 উপরে, তাদের ক্ষেত্রে আমরা বলি ভেরি হাই রিস্ক গ্রুপ। তাদের কত টার্গেট করতে 55 নিচে করতে হবে তাদেরকে এলডিএল লেভেলটা। এখন হচ্ছে এক্সট্রিম হাই রিস্ক কারা, হ্যাঁ, যেসব পেশেন্টের রিসেন্ট এমআই লেস দেন 2 ইয়ার্স নিচে করে এমআই আছে, তাদের রিকার্ন মোর দেন 2 অ্যাটাক হয়েছে, তাদের এসসি দেখেন, ওখানে ছিল ডাবল রিস্ক ফ্যাক্টর, এখানে ট্রিপল রিস্ক ফ্যাক্টর, এসসিবিডি, ডায়াবেটিস, সিকিডি, হ্যাঁ, তাদের ট্রিপল রিস্ক ফ্যাক্টর আছে। অথবা এসিবির সাথে পিএডি আছে একটা পেশেন্টের, ফ্যামিলির সাথে এসিবিডি আছে, করোনারি ক্যালসিয়াম স্কোরিং সিস্টেম, এটা আমরা একটা নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করি, নন কন্ট্রাস্ট এনজিওগ্রাম করি আমরা, মানে বেসিক্যালি কন্ট্রাস্ট থেকে কন্ট্রাস্ট এনজিওগ্রাম, হ্যাঁ, সিএটি, হ্যাঁ, এনজিওগ্রাম করি আমরা, সিটি এনজিওগ্রাম। তো সিটি এনজিওগ্রাম আমরা ডায়াগনোস করতে পারি যে ক্যালসিয়াম করোনারি স্কোরিং 400 উপরে পাই। যাদের ট্রিটমেন্ট দেওয়ার 70 এলডি 70 নিচে আছে, বেশি আছে, তাদের টার্গেট তো 40 নিচে রাখা লাগবে। তাহলে এই গ্রুপটা হচ্ছে আমাদের এক্সট্রিম রিস্ক গ্রুপ, তাদের টার্গেট তো 40 নিচে রাখা লাগবে টু প্রিভেন্ট দ্য রিকারেন্ট ইভেন্ট। এখন আহ কোনো পেশেন্ট ডায়াবেটিস থাকে, হ্যাঁ, যেসব পেশেন্ট ডায়াবেটিস থাকে, তাদের যদি কোনো রিস্ক ফ্যাক্টর, সবাই পেশেন্ট ইরিসপেক্টিভ অফ রিপিট প্রোফাইল এই 40-75 আছে, হ্যাঁ, সব পেশেন্ট স্টেটিন পাবে, ঠিক আছে। যেসব পেশেন্ট গুলো বেসিক্যালি লং স্টেন ডায়াবেটিস আছে বাট হাই ইন্টেন্সিভ স্টেজ পাবে, তাদের ক্ষেত্রে অবশ্যই, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এজ 40 to 75 সবাই স্টেটিন পাবে। লং স্টেন ডায়াবেটিস তাদেরকে হাই ইন্টেন্সিভ স্টেটিন পাবে, যেটা অ্যাটমোস্ট 40 মিলিগ্রাম। আর ডায়াবেটিস প্লাস এন্ডোক্রাইন ড্যামেজ আছে, নেফ্রোপ্যাথি, রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি, তাদের ক্ষেত্রে পাবে। আর যাদের ডায়াবেটিস প্লাস এসসিবিডি আছে, তাদের হচ্ছে ভেরি হাই রিস্ক ফ্যাক্টর, তাদের ক্ষেত্রে আমাদের 55 রাখতে হবে, তারাও হাই আমাদের হাই ইন্টেন্সিভ স্টেটিন পাবে। সুগার টার্গেট হচ্ছে যদি আমরা যদি মডারেট রিস্ক ফ্যাক্টর থাকে, তাহলে আমরা লো শুরু করতে পারি, 10 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম, 40 মিলিগ্রাম করতে পারি। যদি কোনো কোনো কাজ না হয়, তাহলে আমরা অ্যাড করবো এজিটিম্যাব। দেখেন পরীক্ষা এটা আসে, হ্যাঁ, যে আপনি কোন পেশেন্টকে অলরেডি স্ট্যাটিন পাচ্ছে, পেশেন্টের কন্ট্রোল হচ্ছে না, টার্গেট লেভেল পৌঁছাতে পারতেছে না, টার্গেট বলতে বলছি আমি এই লেভেলটাকে, যে হাই রিস্ক গ্রুপের ক্ষেত্রে লেস দেন 55, ভেরি হাই রিস্ক এক্সট্রিম হাই রিস্ক 40 নিচ্ছে, ভেরি ভেরি হাই রিস্ক 55, এক্সট্রিম রিস্ক 40, হাই রিস্ক 70 নিচ্ছে, আর মডারেট রিস্ক 100 নিচ্ছে। যদি আমি কোন কারণে কোলেস্ট্রল, আমরা কি করবো, ড্রাগ ইন্টেন্সিফাই করবো, ড্রাগ বাড়াবো, যদি কন্ট্রোল না হয়, তাহলে আমরা অ্যাড করবো ইজিটিম্যাব 1 নম্বর, 2 নম্বর পয়েন্ট, হ্যাঁ।
এটার কারণ হলো আমরা ইউজ করবো PCSK9 ইনহিবিটর ইউজ করবো, PCSK9 ইনহিবিটর। পরীক্ষা একটা কোশ্চেন আসে দেখে আপনাদের জন্য যে কোন পেশেন্টের ধরেন স্টেটিন ইনটলারেন্স কি দেখবেন, তাদেরকে বিমপেটিক অ্যাসিড এড করতে পারি আমরা, ঠিক আছে। So, এই হলো আমাদের মোটামুটি আহ লিপিড প্রোফাইল ম্যানেজমেন্ট। হ্যাঁ, তাহলে আমাদের যাদের হাই ইন্টেন্সিটি স্টেটিন অ্যাড করার পরেও যদি কোনো কারণে কন্ট্রোল না হয়, তাহলে আমরা ইউজ করবো ইজিটিমাইব। হ্যাঁ, এটা হচ্ছে আমরা বায়োলিসিড সিকুয়েস্টার, এটা হচ্ছে ইজিটিমাইব ইউজ করতে পারে, এটা কোলেস্ট্রলটাকে অ্যাবরেশন হতে দেয় না। এই যদি টার্গেট আমরা না বুঝতে পারি, যেমন যাদের হাই রিস্ক পেশেন্ট, তাদের ক্ষেত্রে আমাদেরকে এই লেভেল নিয়ে আসতে হবে, বাই হওয়া চান্স ফার্স্টে স্টেটিন অ্যাড করবো, না হলে আমরা ইজিটিমাইব অ্যাড করবো। এখন যদি কোনো পেশেন্টকে আমরা ইজিটিমাইব অ্যাড করা সত্ত্বেও পেশেন্টের টার্গেট কোলেস্ট্রল লেভেল 70 উপরে আসে, তার মানে আমরা কি করবো, PCSK9 ইনহিবিটর ইউজ করতে পারি। এটা হচ্ছে ইভোলুকোমাব, এগুলো একটা ওষুধ আছে, এটা মনোক্লোনাল অ্যান্টিবডি, সেগুলো প্রাইস অনেক বেশি, 1 লক্ষ টাকা একটা ওষুধের দাম। সো থার্ড লাইন ট্রিটমেন্ট। আর যদি কোনো কারণে পেশেন্টের স্টেরিন ইনটলারেন্স অথবা ভেরি আনকন্ট্রোল, তাদেরকে ইউজ করতে পারি বিমপেটিক অ্যাসিড ইউজ করতে পারি। হ্যাঁ, এই 4টা নতুন ড্রাগ আমরা নাম শিখলাম, যেগুলো সে স্টেটিন চিকিৎসা, ডিজিজ চিকিৎসা ইউজ করা হয়ে থাকে। হ্যাঁ, এখন আমাদের একটা এটা হচ্ছে এগুলো সেকেন্ডারি প্রিভেনশন। সেকেন্ডারি মানে সবাইকে অবশ্যই সবাইকে ড্রাগ এড করতে হবে। প্রাইমারির মধ্যে হচ্ছে যাদের লিস্ট ফ্যাক্টর 5% নিচে থাকে, তাদের ক্ষেত্রে আমার চিকিৎসা কি, তাদের চিকিৎসা একটাই, তাদের লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, পেশেন্টকে লো ক্যালোরি ইনটেক ফুড খেতে হবে, লিপিড লোয়ারিং যে উম, আমাদের খাদ্যাভ্যাস করতে হবে, স্পেশালি লো ফ্যাট ইনটেক, এক্সারসাইজ করতে হবে। তাহলে কি হবে, আর সেই কার্বোহাইড্রেট কমাতে হবে। তাদের ক্ষেত্রে এতে লাইফস্টাইল মডিফিকেশন। যাদের ক্ষেত্রে 5 to 7.5% আছে, তাদের ক্ষেত্রে বলা হয় স্টেরিন দিতে পারেন লো ডোজে, মেবি কনসিডার। কেন দেবেন তাদেরকে, যদি তাদের ইস্কিম হার্ট ডিজিজ রিস্ক থাকে, তাদের অন্যান্য কমিউনিটি আছে, তারা পাবে। যাদের ক্ষেত্রে অলরেডি 75 to 90.9%, তারা অবশ্যই সবাই কিন্তু অ্যাট্রোস্টাটিন পাবে কত, 20 মিলিগ্রাম। মডার্ন মানে 20 মিলিগ্রাম অ্যাট্রোস্টাটিন অথবা রোজোস্টাটিন 10 মিলিগ্রাম। আর যাদের অলরেডি 20% উপরে এসসিভিটি রিসপেক্টর আছে, তাদের আমাদের হাই ইন্টেন্সিটি স্টেটিন, হাই বলতে বোঝাচ্ছে কিন্তু 80 মিলিগ্রাম অ্যাট্রোস্টাটিন আর 40 মিলিগ্রাম রোজোস্টাটিন ইউজ করতে হবে, ঠিক আছে। ওকে, এখন আসেন এটা হচ্ছে করোনারি আর্টারি ক্যালসিয়াম স্কোরিং সিস্টেম। এটা হচ্ছে ধরেন এটা হচ্ছে নন ইনভেসিভ গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট ফর ডায়াগনোসিস করোনারি আর্টারি ডিজিজ। আগে আমরা কি করতাম, এনজিওগ্রাম করতাম, বাট এখন কিন্তু এটা অ্যাভেলেবেল বাংলাদেশে হয়। এই স্কোরিং সিস্টেম করে আমরা যদি সাসপেক্ট থেকে পেশেন্ট যদি বলে পেশেন্টের রিকারেন্ট চেস্ট পেন হচ্ছে, এক্সোশন ডিসনিয়া হচ্ছে, চেস্ট পেন হয়, যাতে টিপিক্যাল এনজিও ফিচারগুলো থাকে, তাদের ক্ষেত্রে আমরা সিটি এনজিও নন, আমরা এটি করতে পারি কন্ট্রাস্ট সিটি এনজিওগ্রাম করতে পারি। হ্যাঁ, করার পরে যদি ক্যালসিয়াম স্কোরিং সিস্টেম মোর দেন 54-এর বেশি, তাদেরকে কিন্তু আমাদেরকে হাই ইন্টেন্সিটি স্টাডিজ করতে হবে, হাই ইন্টেন্সিটি স্টাডিজ করা লাগবে। হ্যাঁ, তাহলে স্পেশাল সিকুয়েন্সের মধ্যে যে সব সিকেডি আছে স্পেশালি। হ্যাঁ, ওকে, তাহলে যাদের কোনো সিকেডি আছে, স্পেশালি যাদের সিকেডি লেভেল স্টেজ 3, হ্যাঁ 3A, 3 এর নিচে থাকে, তাদের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, 3A 3B 4 সবাই স্টুডেন্ট পাবে, অল পেশেন্ট স্টুডেন্ট পাবে। সিকেডি আমরা জানি কি ইজ এ ইন্ডিপেন্ডেন্ট রিসপেক্টর ফর দ্য কার্ডিওভাস্কুলার ডিজিজ। যারা সিকেডি পেশেন্ট তারা মারা যায় কেন, ডিউ টু কার্ডিয়াক ইভেন্টে কারণে মারা যায়। এই যাদের সিকেডি আছে অলরেডি, সবাই কিন্তু স্টেটমেন্ট পাবে, যাদের স্পেশালি স্টেজ 3 আর বিলো সিকেডি আছে। আর পেশেন্ট ডায়ালিসিস আছে, তারাও কন্টিনিউ করবে। আর ফ্যামিলি হিস্টরি, ফ্যামিলি হিস্টরি 2 দিন হতে পারে, হোমোজাইগাস হেটারোজাইগাস হতে পারে। যেগুলো হোমোজাইগাস বাচ্চারা আপনি হার্ট অ্যাটাক নিয়ে আসে এট দ্য এজ অফ 10 ইয়ার্স। আর হেটারোজাইগাস মানে কি, যাদের একটু ওল্ড এজে হয়, মানে 30-40 ইয়ার্সে এমআই নিয়ে আসে, কোনো রিসপেক্টর নাই। যেমন ধরুন আমাদের হার্ট অ্যাটাক রিসপেক্টর কি, 5টা রিসপেক্টর নাম বলি আমরা, একটা হচ্ছে এইজ, একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, হাইপার টেনশন, অবেসিটি, ডিসলিপিডিমিয়া, স্মোকিং, এগুলো হচ্ছে আমাদের রিসপেক্টর বেসিক্যালি। হ্যাঁ, বাট কোন রিসপেক্টর ছাড়া কোনো পেশেন্ট এমআই হয়েছে, কারণটা কি, আন্ডারলাইং ফ্যামিলিয়াল ডিসলিপিডিমিয়া, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, তাদের ক্ষেত্রে আমাদেরকে অ্যাগ্রেসিভ হাই ইন্টেন্সিটি স্টেনিস করা লাগবে। হ্যাঁ, আর এই 75-এর উপরে হলে তাদের লাইফ এক্সপেক্টেন্সি কম, তাদের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ডিসিশন, কোন বিষয় আগে থেকে পাচ্ছে তাদের কন্টিনিউ করবো, নতুন করে ডিস শুরু করবো কিনা আমরা রিস্ক ফ্যাক্টর শুরু করতে পারি, ঠিক আছে। ওকে, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আপনাদের যে ইনফরমেশনটা, এটা হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি যাদের ফ্যামিলিয়াল ডিসলিপিডিমিয়া, কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ডিউরিং প্রেগনেন্সি স্ট্যাটিন ইউজ করা যায় না। পরীক্ষাটা আসে আমার পরীক্ষার মধ্যে, স্ট্যাটিন কখনো ইউজ করা যায় না ডিউরিং প্রেগনেন্সিতে। তাহলে কি ইউজ করবেন, তাদেরকে আমরা বায়াল এসিড সিকুয়েস্টার ইউজ করতে পারি, ঠিক আছে। ওকে, তাদের ক্ষেত্রে এটা ইউজ করে দিতে পারে। আরটা হচ্ছে পাশের ক্ষেত্রে ওমেগা ফ্যাটি অ্যাসিড যেগুলো আছে, ওএমজি, এগুলো ইউজ করে দিতে পারে। তাহলে ডিউরিং প্রেগনেন্সি ইলেকট্রিশিয়ান আপনার স্ট্যাটিন ইউজ করা যাবে না। ওকে, এখন আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে স্ট্যাটিন ইনটলারেন্স। যদি কোনো কারণে পেশেন্টের স্টেরিন দেওয়ার পরে আপনাদের বাংলাদেশের যে সমস্যাটা হয়, আমাদের যে বডি ওয়েট, আমাদের যে মাসকুলার সিস্টেমের যে
আমাদের যে ফ্যাট মাস বেশি আবার লিন মাসটা কম, সেক্ষেত্রে দেখা যায় যে স্টেটিন অল্প নিলে ডেভেলপ মায়োপ্যাথি। মায়োপ্যাথি হওয়ার কারণে কি আলটিমেটলি পেশেন্ট নিতে চায় না। তাহলে এটা সে আমরা কি করি, আমাদের দেশে আমরা যেটা হাই ইন্টেন্স স্টেটিন শুরু করতে বলি, এটা হচ্ছে আইডিয়াল ট্রিটমেন্ট, বাট বাংলাদেশে যেহেতু পেশেন্ট নিতে পারে না, সেক্ষেত্রে আমরা লো ডোজ শুরু করি, 10 মিলিগ্রাম অ্যাট্রোস্টেটিন শুরু করে আস্তে আস্তে বাড়াই। তো বাড়ানোর পরেও যদি মনে করেন মায়োপ্যাথি হয়, অল্টার এলিফটি থাকে, মায়োসাইটিস হয়, সেক্ষেত্রে আমরা করি অ্যাড আদার স্ট্যাটিন, যেমন অ্যাটোভাস্টিন হলে রোসুভাস্টিন ইউজ করতে পারি, প্রেমভাস্টিন ইউজ করতে পারি, হ্যাঁ প্রেমভাস্টিন ইউজ করতে পারি, ঠিক আছে। আর এই PCSK9 ইনহিবিটর অথবা বিম্পিডিক অ্যাসিড টেস্ট ইম্পর্টেন্ট, যেটা যদি কোনো কোনো স্ট্যাটিন নেওয়া দেওয়া একেবারে দেওয়া যায় তখন ইউজ করবো বিম্পিডিক অ্যাসিড ইউজ করতে পারি আমরা, ঠিক আছে। আর এলডিএল লেভেল কত রাখবেন আপনারা, এটা কোশ্চেন হতে পারে পরীক্ষার সময়, হ্যাঁ। এলডিএল লেভেল কমিয়ে 20 নিচে রাখা যেতে পারে। আগে এটা কথা বলা হতো যে এলডিএল লেভেল বেশি কমালে কি হতে পারে, আগে বলা হতো যে এলডিএল যদি খুব বেশি কমায় ফেলে তাহলে চান্স অফ ডেভেলপ, যেহেতু আমাদের সেল মেমব্রেন গুলো কি তৈরি, কোলেস্ট্রল তৈরি, কোলেস্ট্রল বাইলেয়ার থাকে, যার কারণে কোলেস্ট্রল মেমব্রেন সেল মেমব্রেন রাপচার হয়ে যাবে, বাট এখন এটা বলা হয় না। মানে আপনি চাইলে 20 নিচে রাখতে পারবেন, অনেক পেশেন্ট 20 নিচে চলে আসছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে টার্গেট হচ্ছে লেস দেন 20 মধ্যে সেফ রাখা যেতে পারে, ঠিক আছে। এখন এই ড্রাগ ইনডিসেন্টি কিভাবে করবো আমরা, এখন কোন পেশেন্ট যদি হাই ইন্টেন্সিভ স্টেরয়েড পাচ্ছে, হ্যাঁ স্টেটিন পাচ্ছে, সেক্ষেত্রে আমরা এটা বলা হয় 40 to 80 মিলিগ্রাম অ্যাটোভাস্টেটিন অথবা 40 মিলিগ্রাম রোজোভাস্টেটিন, ঠিক আছে। আর মডারেট ইন্ডিসে হচ্ছে 10 to 20 মিলিগ্রাম, 10 to 20 to 40 মিলিগ্রাম হচ্ছে অ্যাটোভাস্টেটিন, আর 10 to 20 মিলিগ্রাম হচ্ছে আমরা রোজোভাস্টেটিন, ঠিক আছে। তো এখানের মধ্যে আমরা যদি অ্যাডন থেরাপি দেই কোন পেশেন্টকে, যে আমরা অ্যাটোভাস্টেটিন পাচ্ছে, আমাদের টার্গেট ছিল 50% নিচে কমানো, বাট কমতেছে না, তখন আমাদের তখন 40% কমছে, সেক্ষেত্রে আমরা যদি এজিটিমেট অ্যাড করি তাহলে 20% এক্সট্রা বেনিফিট পাওয়া যাবে। 60% হলো, তার মানে যদি কোন কারণে অ্যাটোভাস্টেটিন কন্ট্রোল হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের এজিটিমেট অ্যাড করতে পারি, 20% হচ্ছে এটার ইফিকেসি। আর যেটা PCSK9 ইনহিবিটর, মনে করেন অ্যান্টিবডি, এটার প্রাইস অনেক বেশি, 1 লক্ষ টাকা, বাট এটা যে ক্যাপাসিটি অনেক বেশি, 60% এফিকেসি। সো আপনাকে সাম হাউ পেশেন্ট টু গেট দ্য বেনিফিট ফর কার্ডিয়াক বেনিফিট, পেশেন্ট এনশিওর করতে হবে যে পেশেন্ট ড্রাগ ম্যানেজমেন্ট ইমপ্রুভমেন্ট দিতে হবে, ঠিক আছে। ওকে, এখন পেশিগুলো যখন আমরা এইচডিএল লেভেল কমাবো, এই যে এলডিএল টা কিন্তু আপনাকে, এটা হচ্ছে আপনাকে খুব ইন্টেন্সিভলি কমাতে হবে। আমরা ট্রিটমেন্ট শুরু করার পরে 4 থেকে 12 সপ্তাহের মধ্যে একটা লিপিড করবো, না করলে কমলে আমরা ডোজ বাড়াতে থাকবো। কারণ আপনি একটা পেশেন্টকে হাই রিস্ক কার্ডিয়াক রিস্ক রাখতে পারবেন না, রাখলে পেশেন্ট ডেভেলপ চান্স অফ এমআই যে কোনো সময়। তো এমআই প্রিভেন্ট করার জন্য আমরা বেসিক্যালি এই পেশেন্ট গুলাকে আমাদের এই যে স্ট্যাটিনের ডোজটা আমরা রেগুলার বাড়াতে হয়। তো এই আর হচ্ছে এই রিস্ক ফ্যাক্টর কমানোর উদ্দেশ্য হচ্ছে একটাই, টু প্রিভেন্ট দ্য কার্ডিওভাস্কুলার মর্টালিটি, ঠিক আছে। এখন এই গ্রুপগুলোকে খুব ভালো করে আপনাকে ক্যাটাগরাইজ করতে হবে, কারা হাই রিস্ক গ্রুপ, কারা এক্সট্রিম হাই রিস্ক গ্রুপ, কারা ভেরি হাই রিস্ক গ্রুপ, তারা মডারেট রিস্ক গ্রুপ, যেগুলো আমি অলরেডি দেখিয়েছি। তো সামারটা হচ্ছে এরকম যে আপনি কোন পেশেন্টকে, যখন আমাদের যদি এশিয়ান ইথনিসিটি সবাই কিন্তু মোটামুটি মডারেট রিস্ক সবাই আছে, তাদের ক্ষেত্রে যদি তাদের কোলেস্ট্রল লেভেল 100 উপরে পান, কথাটা সামাপটা হচ্ছে এলডিএল লেভেল 100 উপরে আছে, গো ফর রিস্ক ক্যালকুলেটর। রিস্ক ক্যালকুলেট করে আমরা যখন দেখবো যে পেশেন্টের রিস্ক ক্যালকুলেট করার পরে আমাদের পেশেন্টের রিস্ক ফ্যাক্টর যদি এসসিবিডি রিস্ক ফ্যাক্টর 5% উপরে থাকে, তাদের মডারেট রিস্কে ফেলাবেন তাদেরকে। তাদের কোনো সিকিডি আছে কিনা, তাদের একটা সিআরপি লেভেল চেক করবেন, যেটা আমরা চেক করি না। তাদের ক্ষেত্রে এলপি লেভেলটা দেখতে হলে খুবই ভালো, মোর দেন 50 হলে খুব হাই চান্স থাকে। বেশ না, আমরা সবাই তো ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশে 80% মানুষ মোটামুটি অবেস থাকে, সে থেকে মেন্টাল সিমটম পার্ট আছে কিনা, তাদের ক্ষেত্রে আমাদের কিন্তু সবাইকে মোটামুটি স্টেরয়েড দিতে হবে, হ্যাঁ, টু সেভ দ্য লাইফ, হ্যাঁ ঠিক আছে। আর যাদের অলরেডি মডারেট রিস্ক ফ্যাক্টর নাই বাট হাই রিস্ক আছে, তাদের ক্ষেত্রে যাদের অলরেডি একটা ডিজিজ আছে, স্পেশালি আপনার 20% বেশি আছে এসসিবিডি, অথবা টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস কোনো টাকা ড্যামেজ আছে, তাদের কিন্তু কিন্তু আমরা বলে হাই রিস্ক গ্রুপ, তাদের ক্ষেত্রে কিন্তু এয়ারলি ট্রিটমেন্ট দিতে হবে 70 নিচে রাখার জন্য। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া যে আপনি এলডিএল লেভেল 130 পর্যন্ত নর্মাল বললেন, তারপরে তাদের ট্রিটমেন্ট দিতে হবে কেন? কারণ এই পেশেন্ট গুলো হচ্ছে যাদের এলডিএল লেভেল 130 থাকা সত্ত্বেও, এগুলো হচ্ছে এই যে এলডিএল গুলা, এগুলো স্মল ডেন্স পার্টিকেল বলা হয় এগুলাকে। এটা অসুবিধাটা কি, এই পার্টিকেল গুলো কি করে আলটিমেটলি, এটা মোর অ্যাথেরোজেনেসিস আদার দেন নর্মাল পার্টিকেল। যাদের ডায়াবেটিস আছে তাদের যে এলডিএল গুলা মোর হাইপোডেন্স, মোর ডেন্সিটি পার্টিকেল, স্মল ডেন্স পার্টিকেল, মানে বেশি বেশি মলিকুলার থাকে, তো যার কারণে এগুলো মোর চান্স অফ ডেভেলপ অ্যাথেরোস্ক্লেরোসিস। এই অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার কারণে কি আলটিমেটলি এই পেশেন্ট গুলার 130 থাকা সত্ত্বেও, মানে নর্মাল লিমিট থাকা সত্ত্বেও চান্স অফ ডেভেলপ এমআই হওয়ার সম্ভাবনা থাকে। এগুলোতে তাদেরকে সবাইকে ট্রিটমেন্ট টিকে করে করবো 70 নিচে রাখতে হবে। তাহলে আমার মেসেজটা হচ্ছে, এনি ডায়াবেটিস পেশেন্ট উইথ ডায়াবেটিস মানে more than 10 ইয়ার্স, তাদের সবাইকে আমরা হাই রিস্ক হিসেবে রাখবো, তাদের টার্গেট 70 নিচে রাখতে হবে স্ট্যাটিন, হ্যাঁ।
মানে স্টেরিন দিয়ে তাদের এলডিএল লেভেল 70 রাখা লাগবে, ঠিক আছে। আর যদি কোনো কারণে টার্গেট অর্গানস ড্যামেজ থাকে তো সবাই কিন্তু 70 চলে আসবে। আর এনি পেশেন্টের কোনো কারণে এমআই হয়ে গেছে, অলরেডি ডায়াবেটিস আছে, তাদের ক্ষেত্রে অবশ্যই আমাদের টার্গেট করতে 45 রাখা লাগবে, হ্যাঁ। এটা আমাদের মেসেজ, ঠিক আছে। সো আজকে আমাদের যে মূল মেসেজটা হচ্ছে লিপিড ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে চিকিৎসার পার্ট হিসেবে আমাদের ম্যানেজ করতে হবে। আমরা সবাই কিন্তু লিপিড স্ট্যাটিন অ্যাড করি, বাট অ্যাকচুয়াল টার্গেটটাকে বলে দিই না, টার্গেট লেভেলটা ফলো আপ করি না, যার কারণে আমাদের যে সাম অপটিমাম ম্যানেজমেন্ট হয়, যার কারণে পেশেন্টগুলো রিস্ক ডেভেলপ এমআই। সো আমাদের আজকে সেশনের মূল পার্টটা মেসেজটা হচ্ছে এটাই যে আপনারা যে পড়াশোনা করতেছেন এই পড়াশোনাটা আসলে প্র্যাকটিক্যাল যে ইমপ্লিমেন্টেশন, এটা হচ্ছে আপনি ইন ফিউচারে যে আপনি পেশেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করবেন সেগুলো বোঝানো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে পড়াশোনা পড়াচ্ছি এগুলো, আমাদের এই নলেজ গুলো কোথা থেকে আসে, এগুলো বেসিক্যালি হচ্ছে এমআরসিপির যে আমরা যে যারা মেডিসিন রিলেটেড ডিগ্রি করতেছি সবাই কিন্তু এমআরসিপি একটা ট্রাম থেকে, কেন এমআরসিপি একটা ফরেন ডিগ্রি, একটা ডিপ্লোমা ডিগ্রি, এটা ভ্যালু অনেক বেশি, এবং এটা আলটিমেটলি আপনার যে ক্লিনিক্যাল শার্পনেসটা বেসিক্যালি হচ্ছে আপনি ইন ফিউচারে আপনি যে মেডিসিন প্র্যাকটিস করবেন, পেশেন্ট ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু আপনি যদি কোরিলেশন না করেন তাহলে করা যাবে না। কারণ একটা ডিগ্রি অথবা সিঙ্গেল ভাবে পড়াশোনা করলে কি হয়, আপনার কোর্স ঠিক মতো হয় না। সো যারা অলরেডি ডিপ্লোমা মেডিসিনে আছে করতেছেন, অলরেডি ঢুকবেন অথবা এফসিস পার্ট হন অথবা এমডি করতেছেন, তাদের জন্য এমআরসিবি ইজ দ্য গুড চয়েস। এবং এই ডিগ্রি করে স্পেশালি আপনি আপনার ক্লিনিক্যাল ওরিয়েন্টেড, স্পেশালি আপনার পেশেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার দক্ষতা সবার চেয়ে উপরে এগিয়ে থাকবে। যারা অলরেডি যারা 48 বিসিএস এর পোস্টিং হয়েছে গ্রামে, তারা যদি চান 2 বছরের মধ্যে আপনি এমআরসি পার্ট শেষ করতে পারবেন। সেই জন্য আপনারা চাইলে এই মানে যে এমআরসি সিলেবাস খুব ইজি এবং খুব কঠিন না যদি বুঝে শুনে পড়াশোনা করেন। তাও যদি কোনো অসুবিধা হয় জেনেসিস এমআরসিপি এর সাপোর্ট দিয়ে থাকে আপনাদেরকে, স্পেশালি অনলাইন সাপোর্ট, অফলাইন সাপোর্ট, পার্ট 1 পার্ট 2, সকল লেভেলের ব্যাচ সেখানে উন্মুক্ত আছে। রেগুলার ব্যাচ, পার এক্সাম ব্যাচ, লং ব্যাচ, পার্ট 2 বুস্টার ব্যাচ, শিডিউল যে ব্যাচ সবই আছে। আপনারা চাইলে এই আপনাদের যে হেল্পিং হ্যান্ড হিসেবে জিনিসকে চুজ করতে পারেন। অত্যন্ত দক্ষ মেন্টর প্লাস হচ্ছে আপনাদের পড়াশোনা আপডেট থাকে। তো সবাই চাইলে ইনশাল্লাহ যাদের এমআরসি প্ল্যান ইন ফিউচারে আপনারা জয়েন করতে পারেন। সো আজকে যারা যুক্ত হয়েছেন আমার সাথে অনলাইন অফলাইন, অনলাইন স্পেশালি ফেসবুকে লাইভে আছেন, সবাই থ্যাংক ইউ সো মাচ। যদি আপনার কোনো ইনকোয়ারি রিগার্ডিং দিস প্রেজেন্টেশন, ওর যদি কারো কোনো কারণে এই প্রেজেন্টেশন লাগে আমাকে নক দিলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পিপিটি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আপনাদের উপকার মানে কি দেশের উপকার, আলটিমেটলি পেশেন্ট সেভ করবেন, আর পেশেন্ট সেভ করবেন সদকা জারিয়া, এবং আলটিমেটলি এটার যে বেনিফিট ইহকালও পাবেন পরকালও পাবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাইকে, রমজান মোবারক, আসসালামু আলাইকুম।